হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের যে ভিডিওটি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য নিউট্রিশন বিষয়ের উপর যে সাজেশন সিরিজ চলছিল তারই একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে যে চ্যাপ্টারটা আলোচনা হবে, দেখো তোমাদের ইউনিট 3-এর যে প্রথম চ্যাপ্টার খাদ্য বিনষ্টীকরণ এবং খাদ্যে বিষক্রিয়া, ওই অধ্যায়টাই তোমাদের সাথে আলোচনা করব। আমি কিন্তু তোমাদের সাথে শুধু প্রশ্ন উত্তর আলোচনা করি না, ছোট ছোট ডিটেলসে তোমাদের জন্য ভিডিও করি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিও দেখো। আর এই সিরিজের বাকি ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশান বক্স চেক করতে পারো, ওখানে লিঙ্ক দেওয়া থাকে। এছাড়াও তোমাদের জন্য আলাদা করে প্লেলিস্ট করার থাকে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে দেখলে তোমরা আগের ইয়ারের যে ভিডিওগুলো থাকে সেগুলোও দেখে নিতে পারবে। আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে, এবং কমেন্টে আমাকে জানাতে ভুলো না তোমাদের এখান থেকে প্রিপারেশন নিয়ে কেমন লাগছে। এবার চলো শুরু করি আজকের যে টপিকটা, খাদ্য বিনষ্টীকরণ এবং খাদ্যে বিষক্রিয়া। তো এই যে খাদ্য বিষক্রিয়া বা খাদ্য সম্পর্কে একটুখানি বলে দিই প্রথমে এই টপিকটা সম্পর্কে। আমরা যে খাবার খাই সেই খাবারের একটা নির্দিষ্ট পুষ্টিগুণ রয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই পুষ্টিগুণ বজায় থাকে। পরবর্তীকালে বিভিন্ন কারণে সেটার পুষ্টিগুণ কমে যায় এবং সেটা গ্রহণের অনুপযোগী হয়ে যায়। এই যে নির্দিষ্ট সময় পর্যন্ত খাদ্যটা ভালো থাকে সেই সময়কালকেই বলা হয় খাদ্যের জীবনকাল বা সেলফ লাইফ। তারপরে খাদ্যটা কিন্তু আমাদের গ্রহণের জন্য সেটা অনিরাপদ হয়ে যায় এবং গ্রহণ করলে সেখান থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আমাদের শরীরে ছড়িয়ে পড়ে, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। এই যে খাদ্যটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাওয়াটাকে বলা হয় খাদ্য বিনষ্টীকরণ। এবং অনেক সময় কি হয়, খাদ্য বিভিন্ন অণুজীবের মাধ্যমেও কিন্তু নষ্ট হয়, সেটাকে বলা হয় খাদ্যে বিষক্রিয়া। তো এবার চলো দেখা যাক কী কী প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরের সাথে সাথে আরও বিষয়গুলো ডিসকাস করছি তোমাদের সাথে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, এই যে খাদ্য যদি নষ্ট হয়ে যায় সেটাকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তো সেই সংরক্ষণ করার জন্য আমরা বিভিন্ন উপায়ে সংরক্ষণ করে থাকি। তার মধ্যে দেওয়া রয়েছে যে ফ্রিজারে যদি আমরা খাদ্য সংরক্ষণ করি তাহলে কোন তাপমাত্রাতে আমরা সংরক্ষণ করব। ফ্রিজারে খাদ্য সংরক্ষণের উপযুক্ত তাপমাত্রা দিয়েছে 10°C, 0°C, 0°F -10°C। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে, ফ্রিজারে খাদ্য সংগ্রহ করলে সেটা 0°F যে টেম্পারেচার এটাতে সংরক্ষণ করতে হবে। এটা সেন্টিগ্রেডে যদি বলি এই মানটা প্রায় হয় -18°C। ঠিক আছে, সেন্টিগ্রেডে যদি বলা হয় -18°C, আর সেটাই যদি আমরা ফারেনহাইটে বলি তাহলে 0°F। আর খাদ্য যদি ফ্রিজারে না সংরক্ষণ করে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয় তখন কিন্তু যে নিরাপদ তাপমাত্রা সেটা হচ্ছে 4°C, সেটার 32.9°F সমান। ঠিক আছে, এগুলো মনে রাখবে একটুখানি বিষয়, যে রেফ্রিজারেটরে খাদ্য সংরক্ষণ করলে কত তাপমাত্রা, ফ্রিজারে খাদ্য সংরক্ষণ করলে কত তাপমাত্রা। তো চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে, দেখো, খাদ্যের জীবনকাল বা সেলফ লাইফ যেটাকে বলা হয়। একটু আগেই বললাম খাদ্য যতক্ষণ পর্যন্ত গ্রহণের উপযোগী থাকে, যতক্ষণ পর্যন্ত তার গুণমানটা ঠিকঠাক থাকে সেটাকেই বলা হয়, সেই সময়কালটাকেই বলা হয় খাদ্যের সেলফ লাইফ বা জীবনকাল। তো এই যে খাদ্যের জীবনকাল পরিমাপের জন্য আমরা কোন পদ্ধতির সাহায্য নিই, এখানে যেটা দেওয়া রয়েছে, দেখো, খাদ্যের জীবনকাল পরিমাপের জন্য যে পদ্ধতির সাহায্য নেওয়া হয় এখানে অপশানগুলো রয়েছে অর্গানোলেপটিক ইভলিউশন, অ্যাক্সিলারেটেড সেলফ লাইফ টেস্ট, এটাকে শর্টে বলা হয় ASLT, আর একটা রয়েছে রিয়েল টাইম সেলফ লাইফ টেস্ট বা এটা হচ্ছে গিয়ে RTSLT। এটার পুরো নামও জানতে চায় অনেক সময়, যে ASLTর পুরো নাম কি, RTSLTর পুরো নাম কি। তো এটা তাহলে এই খাদ্যের জীবনকাল, আর লাস্ট অপশান দেওয়া রয়েছে সবগুলোই। তো এই যে খাদ্যের জীবনকাল পরিমাপ করার জন্য যে পদ্ধতির সাহায্য নেওয়া হয়, যে পরিমাপের জন্য যেটা সাহায্য নেওয়া হয় সেটা হচ্ছে অর্গানোলেপটিক ইভলিউশন, বা যেটাকে বাংলায় বলা হয় যে ইন্দ্রিয়গত মূল্যায়ন। অর্থাৎ খাদ্যের যে
বর্ণ, গন্ধ, স্বাদ ইত্যাদি পর্যবেক্ষণ করে আমরা খাদ্যের যে গুণমান নির্ধারণ করি সেই প্রক্রিয়াকেই বলা হয় অর্গানোলেপটিক মূল্যায়ন। এর মাধ্যমেই কিন্তু আমরা খাদ্যের যে নর্মালভাবে খাদ্যের জীবনকাল মানে পরিমাপ করার জন্য এর সাহায্য নেওয়া হয়। এবার খাদ্যের জীবনকাল নির্ণয় করার যে দুটো পদ্ধতি, সেই দুটো পদ্ধতি হচ্ছে গিয়ে নিচে দেওয়া রয়েছে, অ্যাক্সিলারেটেড সেলফ লাইফ টেস্ট আর একটা রিয়েল টাইম সেলফ লাইফ টেস্ট। এই দুটো হচ্ছে খাদ্যের জীবনকাল নির্ণয় করার পদ্ধতি। কিন্তু আমরা খাদ্যের জীবনকাল মানে খাদ্যের গুণমান ঠিকঠাক রয়েছে নাকি বা খাদ্যের প্রতিটা খাদ্যের সুনির্দিষ্ট জীবনকালের মধ্যে তার মানে যে গঠন ঠিকঠাক রয়েছে নাকি, সেটা আমরা যেটা দিয়ে নির্ণয় করি সেটা হচ্ছে অর্গানোলেপটিক মূল্যায়ন বা অর্গানোলেপটিক ইভলিউশন। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই বিষয়টা। এরপরে চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনগুলি অপচনশীল খাদ্য? আচ্ছা, জীবনকালের ভিত্তিতে খাদ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন কোনো খাদ্যটা, যে খাদ্যগুলো নষ্ট হয় না সেগুলোকে অপচনশীল খাদ্যের মধ্যে ফেলা হয়। যেগুলো নষ্ট হতে একটু সময় নেয় সেগুলোকে বলা হয় অর্ধপচনশীল। আর যেগুলো সহজেই যে সমস্ত খাদ্যে জলীয় মাত্রা বেশি থাকে, তো সেইগুলো কী হয়, জলীয় অংশের উপস্থিতি থাকার কারণে সহজেই নষ্ট হয়ে যায়, সেগুলো পচনশীল খাদ্য। তো এই যে খাদ্যের শ্রেণীবিভাগ, এখানে প্রচুর পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন দেয়, তো সেইটাই দিয়েছি এখানে। অপচনশীল খাদ্যের যে এটা কোনটা, এখানে দেখো ডাল, দানা শস্য, ময়দা রয়েছে প্রথমে, তারপরে আলু, চাল, ডাল। এবার এই যে আলুটা কিন্তু নষ্ট হয়ে যায়, আলুটা কিন্তু হয়ে যায় অর্ধপচনশীল খাদ্যের মধ্যে। তারপরে দেখো মাছ, মাংস। মাছ মাংস, শাক পাতা, এগুলো সবই কিন্তু পচনশীল, সহজেই নষ্ট হয়ে যায়। আর তারপরে দেখো দানা শস্য, চাল আর ফলমূল রয়েছে। এই ফলমূলটাও কিন্তু তোমার অর্ধপচনশীল খাদ্যের মধ্যে চলে আসে, ঠিক আছে। কিন্তু এখানে চেয়েছে অপচনশীল, তাহলে প্রথম অপশানটা হয়ে যাবে এখানে সঠিক আনসার, যে ডাল, দানা শস্য আর ময়দা, এই তিনটা কিন্তু নষ্ট হয় না, এগুলো হচ্ছে গিয়ে তোমার অপচনশীল খাদ্যের মধ্যে আসে। তো চলো পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন রয়েছে দেখো, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে উপস্থিত প্রধান উপাদান কোনটা? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে প্রধান উপাদান যেটা থাকে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন বলা হয়। তো এই যে খাদ্যে বিভিন্ন ধরনের অণুজীব থাকে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, তো সেই ব্যাকটেরিয়াদেরই কোষপ্রাচীরের উপাদান এখানে জানতে চেয়েছে। এরপরে দেখো রয়েছে যে 100 ডিগ্রি তাপমাত্রার উপরে যে সমস্ত ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে তাদেরকে কি বলা হয়? সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া, মেসোফিলিক ব্যাকটেরিয়া, থার্মোফিলিক ব্যাকটেরিয়া, সবগুলোই। তো এখানে যে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া, তার হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রার ওপরে যে সমস্ত ব্যাকটেরিয়া বেঁচে রয়েছে তাদেরকে বলা হয় কি? থার্মোফিলিক ব্যাকটেরিয়া। যেমন এই যে বিভিন্ন ধরনের উষ্ণ প্রস্রবণগুলো, গভীর সমুদ্রে এই ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে। তো এখানে থার্মোফিলিক ব্যাকটেরিয়া হয়ে যাবে সঠিক আনসার। এর উদাহরণ কি হবে? থার্মাস অ্যাকোয়াটিকাস, ব্যাসিলাস, থার্মোপ্লাজম, অ্যাসিডোফিলাম, এই ধরনের ব্যাকটেরিয়াগুলো। আচ্ছা, সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া কাদেরকে বলা হয়? যারা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেঁচে থাকে তাদেরকে বলা হয় সাইক্রোফিলিক, ঠিক আছে। আর মেসোফিলিক, যারা মিডিয়াম তাপমাত্রাতে অর্থাৎ 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে বেঁচে থাকে তাদেরকে বলা হয় মেসোফিলিক। মেসোফিলিকের মধ্যে ইকোলাই এই ধরনের এগুলো আছে। সাইক্রোফিলিকের মধ্যে স্টেফাইলোকক্কাস, মাইক্রোকক্কাস, এই ধরনের, এরা হিমঘরে, রেফ্রিজারেটরে অনেক কম উষ্ণতায় বেঁচে থাকতে পারে, কলিফর্ম, এগুলো। তো এগুলো হচ্ছে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়ার উদাহরণ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে দেখো, খাদ্যের আত্মপচন কিভাবে ঘটে? খাদ্যের অর্থাৎ যেটাকে বলা হয় সেলফ ডিস্ট্রাকশন বা নিজেই খাদ্যটা পচে যায়, সেটা কি কারণে হয়? উৎসেচক, ভাইরাস, ইস্ট, ব্যাকটেরিয়া। দেখো ভাইরাস, ইস্ট, ব্যাকটেরিয়া এই তিনটে অণুজীবের দ্বারা খাদ্য নষ্ট হয়, কিন্তু সেটা মানে খাদ্যটাকে অণুজীব আক্রমণ করলে তবে গিয়ে খাদ্যটা নষ্ট হয়, কিন্তু নিজে নষ্ট হয় না। খাদ্য নিজে কখন নষ্ট হয়ে যায়? খাদ্যের মধ্যে কিছু উৎসেচক থাকে, সেই ধরনের উৎসেচকগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু খাদ্য নিজেই নষ্ট হয়ে যায়। তো সেটাকে বলা হয় খাদ্যের আত্মপচন। তো এরপরে চলো পরের প্রশ্নটা রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া? তো নন প্যাথোজেনিক মানে কি? যে সমস্ত ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে কোনো রোগ সংক্রমণ করে না, তো তাদেরকে কি বলা হয়? রোগ সৃষ্টি করে না, তাদেরকে নন প্যাথোজেনিক বলা হয়। এর মধ্যে কোনটা নন প্যাথোজেনিক? ভিব্রিও কলেরি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ল্যাক্টোব্যাসিলাস এসপি, স্ট্রেপ্টোকক্কাস এসপি। তো এর মধ্যে তাহলে যেটা হবে সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাস কি করে? দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে। কিন্তু বাকিগুলো দেখো, এই যে ভিব্রিও কলেরি কলেরা রোগের জন্য দায়ী, কলেরা রোগ সৃষ্টি করে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যক্ষা রোগ সৃষ্টি করে, যক্ষা।
আবার এই যে স্ট্রেপ্টোকক্কাস রয়েছে এগুলোও কিন্তু খাদ্যে বিষক্রিয়া ঘটাতে সাহায্য করে। তাহলে এগুলো সবই প্যাথোজেনিক, মানে যে সমস্ত ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে সক্ষম পোষক দেহে তাদেরকে বলে প্যাথোজেনিক, আর যারা রোগ সৃষ্টি করে না তাদেরকে নন প্যাথোজেনিক বলা হয়। তার মধ্যে ল্যাক্টোব্যাসিলাস, ব্যাসিডো বাইফিডো ব্যাকটেরিয়াম, এইগুলো হয়ে যাবে তাহলে সঠিক আনসার। আশা করি বোঝাতে পেরেছি। এর পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন রয়েছে দেখো, ইডলি তৈরিতে নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এরকম বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিভিন্ন খাদ্য প্রস্তুতিতে ব্যবহার করে যেগুলো উপকারী ব্যাকটেরিয়া বলা হয়। তো সেরকমই এই যে চাল ডালের মিশ্রণকে গাজিয়ে ইডলি ধোসা তৈরি করা হয়, তো সেই ইডলি ধোসাতে কোন ধরনের ব্যাকটেরিয়া কাজে লাগানো হয়? এখানে দেখো স্ট্রেপ্টোকক্কাস রয়েছে, স্ট্রেপ্টোকক্কাস যে ফিকেলিয়াস আর ল্যাক্টোব্যাসিলাস ফার্মেন্টাম। তো এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে ক খ উভয়েই এটা হয়ে যাবে সঠিক আনসার, কারণ এই দুটোই কিন্তু ইডলি তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, স্ট্রেপ্টোকক্কাস এসপি দ্বারা খাদ্য বিষাক্তকরণের উৎস? দুধ ও চাল, চাল ও চিনি, দুধ ও ডিম, দুধ ও চিনি। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশান গ, দুধ ও ডিম। এর পরের প্রশ্ন দেখো, দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া? তো এটা তো সব থেকে সহজ প্রশ্ন, ল্যাক্টোব্যাসিলাস এসপি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, তোমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু এই ধরনের সহজ সহজ প্রশ্নই আসে। দানা শস্য জাতীয় খাদ্যের পচন ঘটাতে সক্ষম কোন মোলটি? অ্যাসপারজিলাস ক্যান্ডিডাস, পেনিসিলিয়াম পেনিসিলিয়াম কোরিলোফিলাম, অ্যাসপারজিলাস ভার্সিকালার, পেনিসিলিয়াম কমিউনি। তো এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে দানা শস্যকে পচন ঘটাতে সাহায্য করে, এখানে অ্যাসপারজিলাস ক্যান্ডিডাস হয়ে যাবে সঠিক আনসার, অপশান ক। নেক্সট দেখো যেটা রয়েছে, ভিনিগার প্রস্তুতির জন্য যে ব্যাকটেরিয়া প্রয়োজন? তো ল্যাক্টোব্যাসিলাস এসপি, অ্যাসিটোব্যাক্টার অ্যাসেটি, স্যাকারোমাইসিস সেরিপিসি কোনোটাই নয়। তো এখানে যেটা ভিনিগার প্রস্তুতির জন্য প্রয়োজন সেটা হয়ে যাবে অ্যাসিটোব্যাক্টার। ঠিক আছে, এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে অ্যাসিটোব্যাক্টার অ্যাসেটি। তো এই যে ব্যাকটেরিয়াগুলো দিয়ে কী হয়, ভিনিগার প্রস্তুতিতে সাহায্য করে। তো ভিনিগারের রাসায়নিক নাম তোমরা সবাই জানো, অ্যাসিটিক অ্যাসিড, প্রচুর পরীক্ষায় আসে যে ভিনিগারের রাসায়নিক নাম কি। হ্যাঁ, তো অ্যাসিটিক অ্যাসিড বলা হয়, আর এখানে এই ব্যাকটেরিয়াগুলোকেও অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বলা হয়। তো চলো নেক্সট প্রশ্নে যাই। এখানে দেখো এরকম বিবৃতি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম দেওয়া রয়েছে মাছ ও মাংস হলো অর্ধপচনশীল খাদ্য। তারপরে বিবৃতি বিতে দেওয়া আছে মাছ মাংসে জলীয় অংশের পরিমাণ বেশি থাকে। তো এখানে যেটা মাছ মাংস কিন্তু অর্ধপচনশীল নয়, পচনশীল খাদ্যের মধ্যে পড়ে। তাহলে এখানে কি হয়ে যাবে যে এটা ভুল কিন্তু বিটা কিন্তু সঠিক। তাহলে এখানে হবে যে বি একে সমর্থন করে না। তো এখানে এটা হয়ে যাবে সঠিক আনসার, বি একে সমর্থন করে না। দেখো 14 প্রশ্নটা দেওয়া রয়েছে, মানবদেহে সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে মানে কোন প্রজাতিটা দ্বারা? এখানে বলতে চেয়েছে সালমোনেলা টাইফি, সালমোনেলা ফ্যাবিয়ানা, সালমোনেলা হার্ডার, সালমোনেলা এন্টেরিকা। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশান ক, সালমোনেলা টাইফি। এই সালমোনেলা টাইফির জন্য আমাদের টাইফয়েড রোগ হয়, টাইফয়েড। তো চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে দেখো, শিশুদের ডায়রিয়ার অন্যতম প্রধান কারণ? তো রোটা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, পলিও ভাইরাস। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশান ক, রোটা ভাইরাস। নেক্সট রয়েছে দেখো, সয়া সস প্রস্তুতিতে কোনটা ব্যবহার করা? অ্যাসপারজিলাস ফ্লেভাস, অ্যাসপারজিলাস গ্ল্যাউকাস, অ্যাসপারজিলাস ওরাইজি, অ্যাসপারজিলাস ক্যান্ডিডাস। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে অ্যাসপারজিলাস ওরাইজি সয়া সস প্রস্তুতিতে কাজে লাগে। নেক্সট যেটা রয়েছে দেখো, পানীয় জলের পানযোগ্যতা নির্ভর করে পানীয় জলে উপস্থিত সোডিয়ামের মাত্রার উপর, আয়োডিনের মাত্রার উপর, কলিফর্মের মাত্রার উপর কোনোটাই নয়। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশান গ, কলিফর্মের মাত্রার উপর। নেক্সট রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি খাদ্যজনিত সংক্রমণ বা ফুডবর্ন ইনফেকশান? তাহলে সিগেলোসিস, সালমোনেলোসিস, কলেরা সবগুলোই। তো খাদ্যজনিত যে সংক্রমণ এখানে সবগুলোই হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট যেটা রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি খাদ্য ঘটিত বিষক্রিয়ার উদাহরণ? ফুড ইনটক্সিফিকেশান যেটাকে বলা হয়।
দেখো এই উত্তরটা বলার আগে দুটো জিনিস তোমাদেরকে বলি, একটা খাদ্যজনিত সংক্রমণ আর একটা খাদ্যঘটিত বিষক্রিয়া। তো খাদ্যজনিত সংক্রমণ যেটা সেটা কি, এই যে বিভিন্ন ধরনের প্যাথোজেনিক অণুজীব রয়েছে যারা রোগ সৃষ্টি করে, সেই অণুজীবগুলো যদি আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করি, খাদ্যের মাধ্যমে গ্রহণ করলে কি হয়, সেই অণুজীবগুলোর সংখ্যা আমাদের অন্ত্রে বৃদ্ধি পায় এবং তার ফলে দেহে একটা রোগের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ফুড বর্ন ইনফেকশান। আর খাদ্যঘটিত বিষক্রিয়া কি, এই যে অণুজীব দ্বারা খাদ্যের মধ্যে যখন টক্সিন নির্গত হয়, অণুজীব খাদ্যকে আক্রমণ করেছে এবং সেই খাদ্যের মধ্যে অণুজীবের টক্সিন নির্গত হয়েছে, তার ফলে যে অসুস্থতার সৃষ্টি হয় সেটাকে বলা হয় ফুড ইনটক্সিফিকেশান। তো এই ফুড ইনটক্সিফিকেশান এখানের মধ্যে যেটা হবে, অপশানগুলোর মধ্যে যেটা রয়েছে সেটার মধ্যে সঠিক হয়ে যাবে বোটুলিজম, অপশান খ হয়ে যাবে সঠিক আনসার। আশা করি তোমাদেরকে এখানে ক্লিয়ার করতে পেরেছি যে ফুড বর্ন ইনফেকশান কি আর ফুড ইনটক্সিফিকেশান কি। তো ফুড বর্ন ইনফেকশান যেটা, সেটা হচ্ছে খাদ্যে যদি প্যাথোজেন থাকে, সেই প্যাথোজেন আমাদের শরীরের সংখ্যায় বৃদ্ধি পেয়ে তার ফলে যে অসুস্থতার সৃষ্টি, সেটা ফুড বর্ন ইনফেকশান। আর ফুড ইনটক্সিফিকেশান যেটা হচ্ছে গিয়ে, সেটা হলো গিয়ে যখন অণুজীব খাদ্যকে আক্রমণ করেছে এবং খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে টক্সিন নির্গত করেছে, সেই টক্সিনের কারণে আমাদের দেহে রোগ সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে ফুড ইনটক্সিফিকেশান বা খাদ্য বিষক্রিয়া। তো সেটা এখানে ক্ষয়টা উত্তর হয়ে যাবে। এরপরে দেখো 20 প্রশ্নটা রয়েছে, রঙিন ফলের স্কোয়াশ প্রস্তুতিতে ব্যবহার করে ড্যাশ ব্যবহার করে স্কোয়াশের জীবনকাল বৃদ্ধি করা হয়, এটা কি হবে, সোডিয়াম বেনজোয়েট। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আগের বারে পরীক্ষাতে এসেছিলো, সেগুলোই রেখেছি। নিম্নলিখিত কোনটি প্রস্তুতিতে ইস্টের প্রয়োজনীয়তা নেই। দেখো বিয়ার প্রস্তুতিতে প্রয়োজন হয়, পাউরুটি প্রস্তুতিতে প্রয়োজন হয়, নান প্রস্তুতিতেও প্রয়োজন হয়, তাহলে প্রয়োজন নেই কোনটা, অপশান সি, দই প্রস্তুতিতে ইস্টের প্রয়োজনীয়তা নেই। দই প্রস্তুতিতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দরকার হয়। নেক্সট রয়েছে দেখো, রাস্তার ধারের একটি হোটেলের একজন কর্মচারী ছুরি দিয়ে কাঁচা মাংস কাটবার পর সেই ছুরি না ধুয়েই সেটাকে স্যালাড কাটেন এবং পরে নিজেই সেই স্যালাড গ্রহণ করেন। একদিন পরেই তিনি তীব্র উদরাময় রোগে আক্রান্ত হয়। এখানে ঘটনাটির জন্য দায়ী অণুজীব কোনটা? তাহলে অবশ্যই এই কাঁচা মাংস, এই জাতীয় এতে যে যে জিনিসটা থাকে, ব্যাকটেরিয়া বেশি থাকে, সেটা হচ্ছে গিয়ে সালমোনেলা এসপি। তো নেক্সট যেটা রয়েছে দেখো, খাদ্য জোরের মধ্যে পচন পদ্ধতি দেখা যায় কোন খাদ্য জোরের মধ্যে? অবশ্যই মাছ মাংস হয়ে যাবে সঠিক আনসার। এবার তোমরা বলবে সবজি ফলও তো হবে, কিন্তু সবজি আর ফলের যে পচন পদ্ধতি, সেটা একটু দেরিতে হয় বলে ওগুলোকে অর্ধপচনশীল খাদ্যের মধ্যে দেওয়া হয়, পচনশীল খাদ্যের মধ্যে দেওয়া হয় না। পচনশীল খাদ্যের মধ্যে মাছ মাংস আসে। নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে, রবিন কাকু পাউরুটি ও বিস্কুট তৈরির কারখানায় কাজ করেন এবং রবিন কাকু রাজুকে বলেছেন যে পাউরুটি তৈরির সময় এক প্রকার ছত্রাক ব্যবহার করা হয়, একে বেকারস ইস্ট বলা হয়। রাজু এই ছত্রাকটিকে চিনতে পারলেও, তাহলে তুমিও চিনে নাও এই ছত্রাকটার নাম কি? অ্যাসপারজিলাস ওরেজি, পেনিসিলিয়াম কমেম্বেট্রি, স্যাক্কারোমাইসিস সেরিভিসি, ট্রাইকোডার্মা, পলিস্পোরাম। তো এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশান গয়েরটা, স্যাকারোমাইসিস সেরিভিসি, যেটা ইস্ট এর দেহ থেকে এই জাইমেজ নামক একটা উৎসেচক খরিত হয়। এই জাইমেজ উৎসেচকটাই কি করে, এই যে পাউরুটি বা বিস্কুট তৈরির সময় কি হয়, আমাদের যে এগুলো তো প্রধানত আটা ময়দা ব্যবহার করে হয়, তো এর যে প্রধান উপাদান হচ্ছে গ্লুকোজ থাকে। তো এই গ্লুকোজ হচ্ছে ভেঙে গিয়ে কি হয়, সেখানে ইথাইল অ্যালকোহল আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তার সঙ্গে আর কিছুটা পরিমাণ শক্তি উৎপন্ন করে, যেটা অবাত শোষণ প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে হয়। তো এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই কার্বন ডাইঅক্সাইড তো গ্যাস, এর ফলে কী হয়, পাউরুটির ডোটা বা যে হয় সেটা ফুলে ওঠে, আর যখন সেটা পাউরুটি তৈরি হয়ে যায়, এই গ্যাসটা বেরিয়ে যায় বলে পাউরুটির ভেতর ফুটো ফুটো থেকে যায়। এগুলো ছোটো থেকেই তোমরা পড়েছো, একটু ব্যাপারটা বলে দিলাম। তো এরপরে দেখো যেটা 25-এর প্রশ্ন, এর আগেও এই প্রশ্নটা ছিল, তোমরা এই উত্তরটা আমাকে জানাবে, এটা হোমওয়ার্ক রইল তোমাদের জন্য। যে পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি কি প্রমাণ করে? জলের পানযোগ্যতা, জলের পরিচ্ছন্নতা, জলের বিশুদ্ধতা, কোনোটাই নয়। তো এখানে তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে। আজকে এখানেই ভিডিও শেষ করছি। তোমাদের এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আসে, বেশি কঠিন প্রশ্ন আসে না। তোমরাও এই ধরনের প্রশ্নগুলোই ভালো করে রাখবে। আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
আর খুব ভালোভাবে প্রস্তুতি নাও, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। টাটা।